নমস্কার আর গুড মর্নিং। আজকে আমরা এসেছি দিল্লির একটা নতুন জায়গায়। দিল্লিতে অনেক টুম্ব আছে, আর আজকে আপনাদের দেখাবো আব্দুর রহিম খানের টুম্ব। কি, নামটা বোধহয় এখনো শোনেননি না? তাহলে আলাপ করিয়ে দিই। আব্দুর রহিম ছিলেন আকবরের নবরত্ন, আর হি ওয়াজ আ গ্রেট ফাইটার, পোয়েট, গ্রেট আর্কিটেক্ট অ্যান্ড আ গ্রেট অ্যাডমিনিস্ট্রেটর। সময় নষ্ট করে লাভ নেই, টিকিটটা কেটে ঢুকে পড়ি ভেতরে। রুমটা যদিও আব্দুর রহিম বানিয়েছিলেন, তবে এটা বানিয়েছিলেন ওনার স্ত্রীর জন্যে, মাহবানুর জন্যে। আর এই জন্যেই এই জায়গাটা একটু কিছু স্পেশাল। এর সাথে কিন্তু তাজমহলের কয়েকটা জায়গায় মিল আছে, সেটা আমরা পরে বলবো। আব্দুর রহিম কেন এইখানে টুমটা বানিয়েছিলেন, তার পেছনে কিন্তু তিনটে কারণ আছে। আহ, ছোট্ট করে বলে দিই কেন। প্রথম কথা হচ্ছে, আমাদের এই যে জায়গাটা যেখানে আমরা ঘুরছি, তার খুব কাছাকাছি হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার কবর এবং দরগা। পরের কারণটা হচ্ছে, এখানে একটা নদী ছিল, মানে এখন আর নেই, তবে বোধহয় যমুনার কোনো একটা ট্রিবিউটারিজ ছিল। আর আব্দুর রহিমের খুব ইচ্ছে ছিল যে একটা নদীর পাশে আমি কিছু বানাবো, তাই জন্য এটা এখানে হয়েছে। তৃতীয় কারণটা, এই যে মনুমেন্টটা, তার কাছেই হচ্ছে হুমায়ুন টুম্ব। আর উনি যেহেতু আকবরের একদম নবরতন ছিলেন, তাই জন্যে হুমায়ুন টুম্বে কাছাকাছি এই মনুমেন্টটা করার কিন্তু ওনার খুব ইচ্ছে ছিল। এটাই হলো তিনটে কারণ। চলুন তাহলে বাকিটা দেখে নিই আমরা। আব্দুর রহিমের জীবনটা কিন্তু অনেক রোমাঞ্চকর ছিল। ওনার 4 বছর বয়সে বাবা মারা যান, এবং তারপরে উনি আকবরের আন্ডারে থেকে অনেক কিছু শেখেন। আর অনেকে বলে যে আকবরের উনি একজন দুঃসম্পর্কের ভাই ছিলেন। উনি যুদ্ধনীতি শেখার সাথে সাথেও সাহিত্য চর্চা করতেন। মানে উনি পর্তুগিজ, হিন্দি, সংস্কৃত, অ্যারাবিক এবং পার্সিয়ান বলতেও পারতেন, লিখতেও পারতেন। আব্দুর রহিমের কিন্তু হিন্দু ধর্মের প্রতি একটা বিরাট বিশ্বাস এবং ভালোবাসা ছিল, এবং তার উপরেও উনি পড়াশোনা করেছেন। আর এই যে মনুমেন্টটা আছে, এর মধ্যে কিন্তু হিন্দু ধর্মের দুটো জিনিস আমরা দেখব, উইচ ইজ ভেরি ডিফারেন্ট দ্যান আদার মনুমেন্টস। চলুন তাহলে প্রথমটা দেখাই আপনাদের। প্রত্যেকটা থামের কাছাকাছি কিন্তু একটা করে চিহ্ন দেওয়া আছে, মানে এটাকে মেডেলিয়ান বলে অ্যাকচুয়ালি। আর এই যে দেখুন, কোনো অ্যারাবিক ভাষায় লেখা আছে। আমরা যদি এই জায়গাটা ক্রস করি, এই যে এইখানে ওপরেই দেখা যাচ্ছে, দেখুন, একটা ময়ূরের মেডেলিয়ান। এইটা কিন্তু একটা বিশেষ জিনিস, কারণ ইসলামিক আর্কিটেকচারে কোনো রকম ভাবে কোনো পশু পক্ষী বা জন্তু বা মানুষের দেখানো বা তার কোনো চিহ্ন রাখা বারণ, এবং উনি এটা করেছেন। খুব ভাল লাগছে না? কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন রাখছে, 400 বছর আগে আব্দুর রহিম যখন এটা বানিয়েছিলেন, এবং এই পুরো বিল্ডিংটায় এই একটা একমাত্র পাখির ছবি আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি উনি জানতেন যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমাদের ন্যাশনাল বার্ড কিন্তু পিককই হবে? আব্দুর রহিমের জীবনটা যেমন ছোটবেলা থেকেই একটা বিরাট রোমাঞ্চকর ছিল। উনি আকবরের আন্ডারে থেকে সোর্ড ফাইটিং, হর্স রাইডিং এবং কবিতা এবং সাহিত্য নিয়ে অনেক চর্চা করেন। তারপরে যখন একটু বড় হয়ে গেলেন, আকবর ওনাকে 5,000 সৈন্য দিলেন, এবং তাকে খান উপাধি দেওয়া হলো। খান মানে রাজার রাজা আর কি। এই যে এখানে যে দুটো কবর আপনারা দেখতে পাচ্ছেন, এর বাঁ দিকটা হচ্ছে আব্দুর রহিমের কবর, এবং ডান দিকটা হচ্ছে মাহবানুর কবর।
যেহেতু এই পুরো বিল্ডিংটা মনুমেন্টটা একজন মহিলার জন্য তৈরি করা হয়েছিল, তাই জন্য কাজের জন্য কিন্তু দেখা যায় এই যে দেখুন এখানে জালি জালি করা আছে। হ্যাঁ, দেখে কি মনে হচ্ছে? একটা জুয়েলারি বক্সের ডিজাইন। যে আব্দুর রহিম কিন্তু হিন্দু ধর্মের প্রতি একটা বিরাট বিশ্বাস এবং আস্থা রাখতেন, এবং এই ভেতরেও যে হিন্দু ধর্মের একটা প্রতীক আমরা দেখতে পাবো, আপনারা নিশ্চয়ই কিছুতেই চিন্তা করতে পারছেন না। এই যে আমি আরো কাছে নিয়ে যাচ্ছি। আচ্ছা দেখুন তো, এইবার আপনি চিনতে পারছেন কিনা? হ্যাঁ, এই পুরো স্বস্তিকটা কিন্তু প্রত্যেকটা দেওয়ালে রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে হিন্দু ধর্মের প্রতি ওনার কতটা ভালোবাসা ছিল। আব্দুর রহিমের 4 সন্তান ছিলেন, তার মধ্যে 2 জন মারা যায় যুদ্ধে, আর 2জনকে জাহাঙ্গীর খুব ঘৃণ্যভাবে মারেন। তাদের 2জনকে একটা দরজার উপরে দড়ি দিয়ে হ্যাং করা হয়, এবং তাদের মৃতদেহটাকে 3-4 দিন ওখানেই ফেলে রাখা হয়। আর ওই দরজাটা কিন্তু এখনো দিল্লিতে আছে। দরজাটার নাম খুনি দরওয়াজা। আপনারা বোধহয় সবাই জানেন যে ঔরঙ্গজেব তার বড় ভাই দারা শিকোকে হত্যা করে, এবং দারা শিকোর মাথাটা কিন্তু ওই খুনি দরওয়াজাতেই টাঙিয়ে টাঙিয়ে রেখেছিলেন কয়েকদিনের জন্য। আমার ঠিক পিছনে এই যে জায়গাটা দেখছেন, এটা একটা ফোয়ারা। আমি আগেই বলেছিলাম যে একটা নদী এখানে ছিল, এবং নদী থেকে জলটা কি করে ওপরে আসতো সেটা কিন্তু আশ্চর্য ব্যাপার। প্রথমে নদীতে কি করা হতো, একটা বড় পাইপ ঢালা হতো, এবং তার থেকে জলটা যখন ভেতরে আসতো, তার পাইপের পরিধি মানে ডায়ামিটারটা ধীরে ধীরে ছোট করা হতো, এবং পাইপটা এঁকে বেঁকে ওপরে আসতো। এটা আমরা কি করে জানলাম? এই বিল্ডিংটা যখন খোঁড়া হয়েছিল বাইরের দিকটা, তখন এখান থেকে একটা 20 ফিট লং টেরাকোটা পাইপ পাওয়া যায়, যেটা মাটির নিচে ছিল। তার মানে তখন ভারতবর্ষ কত বৈজ্ঞানিকভাবে আগে ছিল সেটা আপনি চিন্তা করুন। এই মনুমেন্টটার ওয়ান অফ দ্য ভেরি স্পেশাল ফিচার হচ্ছে, এটা হচ্ছে ডাবল ডোম। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ডোম আছে, আবার ডান দিকে একটা ডোম আছে। এইটা কিন্তু প্রথম দেখা যায় লোধি গার্ডেনে, যেখানে সিকান্দার লোধির কবর আছে, এবং তারপরে এটাই এখানে দ্বিতীয়বার দেখা যায়। এই পুরো জায়গাটা 1500 সেঞ্চুরির শেষের দিকে তৈরি হয়, আর 2014-এ এখানে রেস্টোরেশন ওয়ার্ক শুরু হয়। এর মধ্যে দুটো গ্রুপ খুব ভালো কাজ করে। একজন হলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর আগা খান ফাউন্ডেশন। এএসআই এর একটা বক্তব্য ছিল যে আমরা কিন্তু জায়গাটাকে একটু পুরানো পুরানো রাখবো, যাতে জায়গাটা মনে হয় একটা ঐতিহাসিক জায়গা, এবং তার যে লজিকটা ছিল সেটাই যেতে, এবং পুরো জায়গাটাকে একটু পুরানো পুরানো ঐতিহাসিক লুক দেখা হয়। যখন কবিতা নিয়েই কথা হচ্ছে, তার মানে রহিমের একটা দোহা তো बनता है यार। दिनकर कोई और है, भेजता है जो दिन और रात, ये लोग भ्रम हम पर करें, तो सो नीचे नैन। এটার মানে হলো, দেবার লোক তো অন্যজন, যিনি দিন আর রাত দেন। লোকে ভাবে আমি দিচ্ছি, তাই লজ্জায় আমার চোখ নিচে হয়ে যায়। বাহ 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 বাহ। মানে এর সাথে কিন্তু বাংলার একটা বিরাট মিল আছে। কোনটা বলুন তো? তোমার কর্ম তুমি করো মা, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে আমি করি। এই সুন্দর জায়গাটা ছেড়ে যেতে কিন্তু একদম ইচ্ছে হচ্ছে না, কিন্তু আজকের জন্য বিদায় তো নিতেই হবে বন্ধু। প্রতিবারে কিন্তু 4টে জিনিস আমি রিকোয়েস্ট করি আপনাদের, কিন্তু আমি যেটা ভেবে দেখলাম, নিজেও তো বাঙালি, 4টে জিনিস কিন্তু বাঙালি একসাথে করা খুব মুশকিল। তাই জন্য এই এপিসোডে আপনার কাছে একটাই অনুরোধ, এপিসোডটা শেষ করে কিন্তু নিচে সাবস্ক্রাইব বাটন মানে বেল বাটনটা দাবাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এতক্ষণ ধরে আমার সাথে, রাজার সাথে রয়েছেন। পরের এপিসোডে কিন্তু আরও এক্সাইটিং। নমস্কার।